গণমাধ্যম কমিশন কাজ শুরু করেছে মাত্র 2 সপ্তাহ। সুতরাং আমার পক্ষে এখন গণমাধ্যম কমিশনের পক্ষ থেকে গণমাধ্যম কমিশনের কোনো মতামত এখানে তুলে ধরার কোনো সুযোগ এখনো তৈরি হয়নি। সুতরাং আমি যা বলছি তা গণমাধ্যম কমিশনের প্রধান হিসাবে নয়, আমি যা বলবো তা এখন সাংবাদিক এই পরিচয় থেকেই, আমার সাংবাদিকতার দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই বলতে পারি। তবে কমিশন প্রধান হিসাবে আমার একটু বলার আছে। সেই কথাটুকু হলো যে ইফতেখার ভাই আমাদের জন্য কাজটা কিছুটা সহজ করে দিলেন, কারণ আমাদেরকে একটা লিখিত সুপারিশমালা দিলেন, অনেকটা সেটা আমাদের জন্য সহায়ক হবে। সে কারণে আপনাকে কমিশনের পক্ষ থেকে অন্তত ধন্যবাদ দিয়ে নিতে পারি। যাই হোক, আমি আমার পুরনো কথায় ফিরে যাই যে সাংবাদিক হিসাবে আমি যে কথাগুলো বলতে চাই। এখানে অনেকগুলো আলোচনা শুনলাম, সেই আলোচনার পটভূমিতে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতিতে অসংখ্য সংবাদ মাধ্যম এখানে আছে। গণমাধ্যম বললে আরো বড় করে বলতে হবে যে অনেক গণমাধ্যম আছে, টেলিভিশন, রেডিও, অনলাইন এবং আরো বিভিন্ন যে প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মগুলোকেও অনেকেই অনেকভাবে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ব্যবহার করছেন, কাজ করছেন। সুতরাং এক ধরনের ওভার ফ্লাডেড, একটা বন্যার মতন চলছে পরিস্থিতি, ফ্লাড, ইনফরমেশন ফ্লাড। এখন সেই ইনফরমেশন ফ্লাডের মধ্যে ডিসইনফরমেশন ঢুকছে, মিস ইনফরমেশন ঢুকছে, আবার কারেক্ট ইনফরমেশনও আছে। প্রথমত বিগত সরকার, যাদেরকে ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে, কেউ একজন বলেছেন যে এটা খুব একটা সুবিধাবাদী একটা টার্ম ব্যবহার করা হচ্ছে, ফ্যাসিস্ট সরকার। আরো অন্য অনেক কথা বলা যেত, কিন্তু সেই কথাগুলো না বলে আমরা খুব সংক্ষেপে ফ্যাসিস্ট সরকার বলে একটা দায় এড়িয়ে যাচ্ছি কোন রকমে। কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার, তাদের সময়ে এটা বড় ধরনের একটা কৌশল ছিল যে যেই সংবাদ মাধ্যমগুলো বস্তুনিষ্ঠভাবে সাংবাদিকতা করবে, তাদের সাংবাদিকতা বা তাদের তথ্য, এই যে একটা রিগোরাস এডিটোরিয়াল প্রসেসের মধ্য দিয়ে যে সত্য প্রকাশ করতে চায় যারা, বা তথ্য প্রকাশ করতে চায়, সেটা হারিয়ে যাক অন্য আরো অজস্র প্রচার মাধ্যমের প্রচারণার মধ্য দিয়ে। এবং সেই কারণে তারা গড়ে সক্ষমতা না থাকলেও সাংবাদিকতার সক্ষমতা, আর্থিক সক্ষমতা, বাজারের আকার, এগুলো কোনো কিছু বিবেচনায় না নিয়ে যথেচ্ছভাবে অনুমতি দিয়েছে টেলিভিশন কেন্দ্র খোলা এবং সংবাদপত্র প্রকাশ করা। 46টা টেলিভিশন কেন্দ্র অনুমোদন সরকার দিয়েছে। এবং বিস্ময়কর হলো, আমি এই তথ্যটা এখানে প্রথমবারের মতো প্রকাশ করছি, এর আগে কোথাও বলি নাই, এমন আবেদনপত্র আমি দেখেছি যে টেলিভিশন এখন অপারেশনে আছে, সেই টেলিভিশন তার আবেদনপত্রেই লিখেছিল যে আমি আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগ করেছি এবং আওয়ামী লীগ সরকারের আদর্শ ও উন্নয়নের তৎপরতা প্রচারের জন্য টেলিভিশন প্রতিষ্ঠা করতে চাই, আমাকে চ্যানেলের আবেদন অনুমোদন দেওয়া হোক। এছাড়া কোনো যোগ্যতার কথা ওই আবেদনে নেই। এ কথাও, এই বক্তব্য ছাড়া ওই তার আবেদনপত্রে কোনো মিশন স্টেটমেন্ট নাই, কিন্তু তিনি টেলিভিশনের চ্যানেল পেয়েছেন এবং সেই টেলিভিশন সম্প্রচারে আছে। তা আপনি এই টেলিভিশন কেন্দ্রকে কি গণমাধ্যম বলবেন? পাবলিক ইন্টারেস্টের টেস্ট একটা থাকা দরকার গণমাধ্যমের জন্য। জনস্বার্থ প্রতিফলিত হচ্ছে কিনা, জনস্বার্থ তারা রক্ষা করছে কিনা, জনস্বার্থের পক্ষে এই কাজটা হচ্ছে কিনা, সেই টেস্ট যদি আমরা না রাখি, তাহলে সেটাকে কি আমরা সংবাদপত্র বা টেলিভিশন যে মাধ্যমেই হোক না কেন, সেটাকে কি আমরা গণমাধ্যম বলবো? এটা প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু উত্তর আসা দরকার এবং আলোচনা হওয়া দরকার। এই আলোচনা যদি আমরা না করতে পারি, তাহলে এই অজস্র প্রতিষ্ঠান তৈরি হবে এবং সেই প্রতিষ্ঠানগুলোর মতো কেমন, এই যে একটু আগে শফিক বললেন যে এক পত্রিকার ক্রিয়েটিভ কন্টেন্ট অথবা অনেক ব্যয় করা ইনভেস্টিগেশনের ফলাফল অন্য অজস্র পত্রিকা চুরি করে, কপি করে সেটা প্রকাশ করছে। আমরা শুনেছি এবং এটা ঘটছে, ফকিরাপুল প্রেস বলে একটা ফকিরাপুল প্রেস আছে, সেই প্রেসে একই খবর শুধুমাত্র মাস্ট চেঞ্জ করে ছাপা হচ্ছে। ছাপা হয় 200 কপি, 500 কপি, এমনকি 100 কপিও ছাপা হয়। শুধুমাত্র বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন, সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি ওই যে সাময়িকী, সরকার যে স্মরণিকা বের করে বা সাপ্লিমেন্ট, সেই সাপ্লিমেন্টটা পাওয়ার জন্য সেই সাপ্লিমেন্টের দিনে এই কাগজগুলো বের হয়।
এবং এরা মূলধারার যে পত্রপত্রিকা, সেই পত্রপত্রিকার বিজ্ঞাপনে ভাগ বসাচ্ছে। তারা তাদের কোনো স্টাফ নিয়োগ করতে হয় না, কোনো কর্মী নেই, কোনো কর্মচারী নেই, মালিক সম্পাদক তিনি, তার স্ত্রী হয়তো কার্যনির্বাহী সম্পাদক, তার শালা হয়তো প্রধান বার্তা সম্পাদক, তার শ্বশুর হয়তো প্রধান মহাব্যবস্থাপক। এই নামে একটা করে উনি লাইসেন্স নিয়ে পত্রিকা বের করছেন, ডিক্লারেশন নিয়ে। এই ধরনের পত্রিকাগুলো, সেগুলো কি এই গণনার মধ্যে আসছে না? 542টা পত্রিকা ঢাকা শহর থেকে বেরোয়, 542 বা 546। এই গণনার মধ্যে তো এই পত্রিকাগুলো আসছে। এখন আপনি এটাকে কি পাবলিক ইন্টারেস্ট টেস্টে পত্রিকা বলবেন না পত্রিকা বলবেন না? আমাদের এই সিদ্ধান্তগুলো নিতে হবে। কবির ভাই বলেছেন, কবির ভাই খুব প্রিয় সম্পাদক আমার এবং আমার ব্যক্তিগতভাবে বন্ধুও। কবির ভাই বলেছেন যে 80 দশকে 90-এর আন্দোলনের সময় বিশেষ করে খুব জোরালোভাবে দাবি উঠেছিল যে পত্রিকার সম্পাদকদের একটা যোগ্যতা থাকতে হবে, সাংবাদিকতার অভিজ্ঞতার যোগ্যতা থাকতে হবে। একটা সংবাদপত্র নীতিমালা কিন্তু আছে এবং সেই নীতিমালায় কিন্তু একটা ওই ক্লজ আছে, যদিও 15 বছর নয়, কিন্তু একটা ক্লজ আছে। 8 পাতার পত্রিকা বের করতে হলেও 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সাংবাদিক তাকে সম্পাদক হতে হবে। কিন্তু যারা এই এতগুলো লাইসেন্স পেয়েছেন বা ডিক্লারেশন পেয়েছেন, তাদের কতজনের মধ্যে এই 5 বছর সাংবাদিকতা করার অভিজ্ঞতা আছে? খোঁজ নিয়ে দেখেন, পাবেন না। এই যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। আবার দেখেন, একই সাথে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম, বেতার, টেলিভিশন, আমি দুটো প্রতিষ্ঠানে গিয়েছি এবং খুবই দুঃখজনক চিত্র দেখেছি। এটা অবিশ্বাস্য। অনুষ্ঠানের দিক থেকে চিন্তা করুন, একটা 2016 সালের একটা ঘটনার কথা বলেছেন যে এই সংসদ কার্য প্রণালী বা কার্যক্রম সম্প্রচারের পরে একটা গান বাজিয়েছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। রেডিওতে এই গানটা বাজিয়েছে, 2016 সালের ঘটনা। তার জন্য 14 জনকে বরখাস্ত করা হয়েছে। তারা 1.5 বছর বরখাস্ত ছিলেন। আপনি এই টেলিভিশন, এই রেডিওকে কিভাবে আশা করেন যে তারা কিছু একটা জনগণের জন্য জনকল্যাণমূলক বা জনস্বার্থমূলক কন্টেন্ট তৈরি করে সেটা প্রচার করবে? দুটো প্রতিষ্ঠানেরই বার্তা কক্ষে যে আমি দেখেছি, বার্তা কক্ষের অবস্থা এটা 18 শতকের বার্তা কক্ষের অবস্থা। কোনো সেন্ট্রাল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নেই, নিউজ ম্যানেজমেন্টের কোনো সিস্টেম নেই। এখনো ইন্ডিভিজুয়ালি এক একজন এক একটা কপি তৈরি করেন, এক একটা ল্যাপটপে বসে অথবা কম্পিউটারে বসে, এবং তারপরে সেটাতে কিভাবে কি হয় সেটা আর এক কাহিনী। সেখানে নির্দেশনা ছিল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা ছিল যে খবরের সিরিয়াল হবে, প্রথমে প্রধানমন্ত্রী, তারপরে দলের মহাসচিব, তারপরে তথ্যমন্ত্রী, এবং এদের জন্য আবার সময়ও বরাদ্দ করা ছিল যে এত সময় অন্তত থাকতে হবে। তারপরে তার সময় থাকে না, আর অন্যদের কথা তো বলার অবকাশই নেই। তারপরে আবার মন্ত্রী এবং এমপিরা বিভিন্ন সময় ধমক ধমক দিয়ে তাদের নিজেদের স্টোরি অ্যাকোমোডেট করেছে। তো কোনো সম্পাদকীয় নীতিমালার ভিত্তিতে কিন্তু কোনো বুলেটিন হয় না। ওই বুলেটিনগুলো হয় সরকারের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসাবে, এবং এর জন্য বছরে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। একটা টেলিভিশন কেন্দ্রের বাজেট কত? রেডিওতে গত বছরের বাজেট, এখন এই বছরের বাজেট বোধহয় 123 কোটি টাকা মতো। এই টাকাগুলো কোথায় খরচ হচ্ছে, কেন খরচ হচ্ছে? আবার জবাবদিহিতার প্রশ্ন যদি আসে, জবাবদিহিতাও ওখানে ব্যক্তিগত পর্যায়ে আমলাদের কাছে জবাবদিহিতা, এবং পুরো প্রতিষ্ঠানগুলোই আসলে একটা আমলাতান্ত্রিকতার খপ্পরের মধ্যে বা একটা বন্ধনের মধ্যে, চৌহদ্দির মধ্যে পড়ে আছে। ফলে সেখানেও কিছু হচ্ছে না। বেসরকারি খাতে আমি একটু আগেই বলেছি যে কিসের ভিত্তিতে লাইসেন্স দেওয়া হয়েছে টেলিভিশন চ্যানেলগুলো। আপনি এই টেলিভিশন চ্যানেলগুলোর কাছ থেকে কি প্রত্যাশা করেন? আমরা আমাদের বন্ধু
প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক আমাদের প্রতিবেশী দেশের থেকে অপতথ্যের প্রচারের সংকটের কথা বলেছেন, যে এত অপতথ্য প্রচার হচ্ছে, এত বিভ্রান্তি প্রচার হচ্ছে। এই বিভ্রান্তির দায় কিন্তু আমাদেরও আছে। বাংলাদেশ যে একটা ইসলামপন্থী উগ্রবাদের কবলে পড়ে যাচ্ছে, এই ভাষ্যটা নির্মাণে আমাদের গণমাধ্যমের ভূমিকা আছে, এবং সেই ভূমিকাটা ভুলে গেলে চলবে না। দলীয় কারণে, রাজনৈতিক উদ্দেশ্যে এবং কিছুটা প্রকৃত সমস্যার কারণেই সবকিছু মিলেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা এই দেশটা ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের বা ইসলামী মৌলবাদীদের প্রাধান্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এরকম একটা ধারণা বিশ্বব্যাপী তৈরি করার আমাদের গণমাধ্যমের ভূমিকা ছিল। আমরা তখন ইনভেস্টিগেশন করি নাই। আমরা এমনকি বইতে তথ্য প্রকাশের পরেও আমরা সেই তথ্য ইনভেস্টিগেট করি নাই, যে সাবেক পুলিশের আইজি শহীদুল হক তিনি লিখেছেন, যে তার বইয়ের মধ্যে লিখেছেন যে 32 নম্বরের ওইখানে একটা নাটক সাজানো হয়েছিল রাসেল স্কোয়ারে। সেই নাটক সম্পর্কে কি আর কেউ কখনো ইনভেস্টিগেশন করেছি আমরা? এরকম তো অজস্র ঘটনা আছে, যেসব ঘটনার আমরা ইনভেস্টিগেশন করি নাই। আমাদের এই আয়োজনটা যেহেতু অনুসন্ধানী সাংবাদিকতা সম্পর্কে, এবং সকালের সেশনে আমি অনেকগুলো অভিজ্ঞতার কথা শুনেছি অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে। আমি নিজেও অনুসন্ধানী সাংবাদিকতার অনেক কিছু বাংলাদেশের এগুলো দেখেছি এবং ঘনিষ্ঠভাবে অবজার্ভ করেছি। গ্রামের কাগজের 2019 সালের ওই রিপোর্ট যশোরে, আমি মুগ্ধ তাদের ওই কাজে। যে ছেলের বউকে ভুয়া পরিচয়পত্র দিয়ে নিজের স্ত্রী হিসাবে দেখিয়ে বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা করা, এইরকম দুর্নীতি গ্রাসরুট পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা করেছেন, সেটা তাদের ওই তদন্তে উঠে এসেছিল। এরকম অনুসন্ধানী সাংবাদিকতার সুযোগ আছে, যেটা ছোট কাগজ করতে পেরেছে, বড় কাগজ করতে পারছে না। আর টেলিভিশনগুলো তো করছেই না। এখন আমরা যদি এটা করতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে এটার জন্য কি কি প্রয়োজন। এখানে অনেকেই বলেছেন যে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য অনেক বিনিয়োগ প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠানগুলোতে কি আমরা আলাদা করে বাজেট করি কোনো? আমরা কি এখন থেকে বলতে পারি যে আপনাদেরকে এটার জন্য আলাদা বাজেট রাখতে হবে? আসলেই তো এটার জন্য অনেক বড় বাজেট দরকার। আল জাজিরা যে বাংলাদেশের উপরে দুটো ভালো অনুসন্ধানী প্রতিবেদন করলো, এই অনুসন্ধানের জন্য তাদেরকে মাসের পর মাস কাজ করতে হয়েছে। আমি জানি যে প্রথম যে অনুসন্ধানী প্রতিবেদনটা করেছিল, তার জন্য তারা 1.5 থেকে 2 বছর ধরে কাজ করেছে। এর জন্য তো সময় লাগে। একটা ইউনিট তারা আলাদা করে প্রতিষ্ঠাই করেছে এটার জন্য, তাদের আর অন্য কোনো কাজ নেই, তারা শুধু অনুসন্ধানের কাজই করে। দৈনিক অন্যান্য বার্তার কক্ষের যে 24 ঘন্টার আর যে সমস্ত কাজগুলো, সেগুলোতে তাদের মাথা ঘামাতে হয় না। এরকম আলাদা স্পেশাল ইনভেস্টিগেটিভ ইউনিট আমাদের সংবাদ মাধ্যমগুলো করবে কিনা? যদি করে, তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা নিশ্চয়ই আরো সমৃদ্ধ হবে, এবং হবে। হচ্ছে না তা না, হবে। আমাদের সাংবাদিকতায় আর একটা বড় সমস্যা, যেটা কবির ভাই বললেন যে একটা অংশ নন স্টেট অ্যাক্টর, বলতে যে তিনি বলেছেন যে যারা বিক্ষুব্ধ কোনো কারণে, নাগরিক সমাজেরই অংশ, তারা ভায়োলেন্সের পথ নিচ্ছেন, সহিংস হুমকি দিচ্ছেন। তারা সহিংস হুমকি দিচ্ছেন, কিন্তু এর বাইরেও আরো একটি গোষ্ঠী আছে যারা তাদের স্বার্থ তাড়িত হয়ে অন্যদেরকে হেনস্থা করছে। এটা হচ্ছে কর্পোরেট প্রতিদ্বন্দ্বিতা, স্বার্থের প্রতিদ্বন্দ্বিতা। আমরা দেখছি তো কর্পোরেট স্বার্থের প্রতিদ্বন্দ্বিতা, এক ভূমিদস্যুর বিরুদ্ধে আর এক ভূমিদস্যুরের লড়াই চলছে তো। এগুলোর প্রভাব আমাদেরকে চিন্তা করতে হবে যে সংবাদ মাধ্যমের উপরে, গণমাধ্যমের স্বাধীনতার উপরে কি ধরনের প্রভাব ফেলছে। চাকরি করার ক্ষেত্রে যারা সাংবাদিকরা চাকরি করছেন, তাদের চাকরির নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে চাকরি করলে আপনি মালিকের এজেন্ডার বাইরে কোনো কিছু করতে পারবেন না। সম্পাদকদেরও স্বাধীনতা নেই সেখানে। সম্পাদক এবং মালিক, এদের মধ্যে একটা যে পার্থক্য থাকার কথা, সেই পার্থক্যটা থাকছে না অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে সম্পাদক,
মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ব্যবস্থাপক যারা বিজ্ঞাপন দেখবেন, যারা সার্কুলেশন দেখবেন, ব্যবসার দিকটা দেখবেন, তাদের মধ্যে পার্থক্য থাকছে না। এই পার্থক্যগুলো যখন মিলিয়ে যাচ্ছে তখন কিন্তু সাংবাদিকতা আর স্বাধীনভাবে সাংবাদিকতা থাকছে না। এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে, এবং এই বিষয়গুলো যদি আমরা বিবেচনায় নিয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটাতে না পারি, তাহলে শুধুমাত্র আইনের দিকে নজর দিয়ে যে আমরা আইন পরিবর্তনের কথা বলবো আর আইনগুলো সংশোধন করলেই সব ঠিক হয়ে যাবে, সেগুলো কিন্তু হবে না। সাংবাদিকতার, সংবাদ মাধ্যমের একটা টেকসই মডেল দরকার, সাস্টেইনেবল মডেল দরকার। আপনি বেতন দেবেন না, ভাতা দেবেন না ঠিক মতন, আপনি একটা সাংবাদিকের নিরাপত্তার, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করবেন না, তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে, কারণ বাড়ি ভাড়া বাকি থাকায় বাড়িওয়ালা তাকে বাসা থেকে বের করে দেবে, সাংবাদিক পরিচয় শুনলে বাসা ভাড়া দেবে না। এরকম নিরাপত্তাহীন অবস্থায় আপনি একজন সাংবাদিকের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতা আশা করতে পারেন না। সুতরাং এটার জন্য, এই সংবাদ মাধ্যমের জন্য, গণমাধ্যমের জন্য একটা টেকসই অর্থনৈতিক মডেল আমাদের চিন্তা করতে হবে। এই সমস্ত বিষয়গুলো যখন আমরা একটা সামগ্রিক আলোচনার মধ্যে আনতে পারবো এবং তার ভিত্তিতে নীতিমালা প্রণয়ন করতে পারবো, তখনই সাংবাদিকতা এগোবে এবং আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন গণমাধ্যমের কথা বলছি, সেটা হয়তো অর্জন করা সম্ভব হবে। তার আগে আমার মনে হয় না যে আমরা তেমন কিছু করতে পারবো। আর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কথা, অনেক আশা নিয়ে, অনেক পরিশ্রম করে আমরা একটা সুপারিশমালা হয়তো এই সরকারের আমলে করব, কিন্তু তারপরে রাজনৈতিক দলগুলো তারা কি এই সুপারিশগুলোর প্রতি অঙ্গীকার দেখাবেন, এই সুপারিশগুলোর প্রতি মর্যাদা দেবেন, তারা এগুলো মেনে নেবেন, এগুলো অনুসরণ করবেন, নাকি আবারও আমি অমুক দলে কর্মী, আমি এই আদর্শ তুলে ধরার জন্য, প্রচার করার জন্য একটা টেলিভিশন চ্যানেলের অনুমোদন চাই বললে সেই অনুমোদন তিনি পেয়ে যাবেন। এগুলো আমাদের দেখতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাবসলিউটলি, আপনার সাথে সম্পূর্ণ